প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি হাতিল আজকের সংবাদপত্র দেখার জন্য। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সংবাদ বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। জাহিদ, স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। আজকে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে বিশ্ব মঞ্চে ভিন্ন ভূমিকায় ইউনূস। ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। তমতমে পাহাড়, ষড়যন্ত্রের গন্ধ। মানবজমিন ইউনূস বাইডেন বৈঠক হচ্ছে, এই অস্থিরতার শেষ কোথায়? কালের কণ্ঠ, জনশক্তির মাফিয়া নিজাম হাজারী, পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র। 3 উপদেষ্টার মত বিনিময়। আমাদের সময় থমথমে পাহাড়ি জনপদ, বিচার বিভাগের স্বাধীনতায় পৃথক সচিবালয় জরুরি। জায়গায় দিন অবরোধ, পরিবহন ধর্মঘটে অচল খাগড়াছড়ি, রাঙ্গামাটি। নিউ ইয়র্কে দেখা হচ্ছে না ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর। কালবেলা তাজুলের 5 খলিফা, স্বাভাবিক হয়ে আসছে পাহাড়ের পরিস্থিতি। প্রতিদিনের বাংলাদেশ, অশান্ত পাহাড়ে খোঁজা হচ্ছে ষড়যন্ত্রের গন্ধ, ব্যর্থতার পরও আবদারের শেষ নেই জেনেক্সের। ইনকিলাব, পাহাড় অশান্তির অপচেষ্টা। বিগত বছরে বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ হয়েছে। খবরের কাগজ অবরোধে অচল পাহাড়, বিচার বিভাগকে স্বাধীন করা জরুরি। সংগ্রাম, বিগত বছরগুলিতে বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে। প্রধান বিচারপতি, পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে। করতোয়া পাহাড়ে বাইরের ষড়যন্ত্র। নিউ ইয়র্কে তৌহিদ জয়শঙ্করের বৈঠক। টিবিএস, দি বিজনেস স্ট্যান্ডার্ড এনশিওর প্রাইমারি ফুয়েল সাপ্লাই, ক্লিয়ার ডিউজ অফ পাওয়ার প্রডিউসার্স টু গভর্নমেন্ট। শিরোনাম যা দেখছি তাতে আপনার পাহাড়ি আজকেও শিরোনাম। ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ নামে আছে। জি, পাহাড় পরিস্থিতিটা আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। সিচুয়েশনটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ, এবং আমি যদি উপদেষ্টাদের বক্তব্য দিয়ে বলি যে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র বাইরে ভেতরে বিভিন্ন জায়গায়, সেটা শুধু পাহাড়ের কথা বলছি না। এই সরকার ক্ষমতায় নেওয়ার পর থেকে এই ষড়যন্ত্র শব্দটা প্রচুর শুনছি, নানামুখী ষড়যন্ত্র। কিন্তু আমি ষড়যন্ত্র কথাটা এতবার শুনতে পছন্দও করছি না। কেন আমি সেই জায়গায় আসছি? এই সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে নানা রকম দাবি দাওয়া নিয়ে মাঠে নেমে যাওয়া, রাস্তা বন্ধ করে ফেলা, সচিবালয় ঘেরাও করা, গার্মেন্ট বন্ধ করে ফেলা, গার্মেন্টে হামলা করা, অত্যন্ত ইললজিক্যাল দাবি নিয়ে। একটা কথা খুব সত্য যে এই সরকার যখন ক্ষমতায় আসে, যে যাদেরকে হটিয়ে ক্ষমতায় এসছে, সে আওয়ামী লীগ, সেই রেজিমটার হাতে তাদের পতিত হয়ে যাওয়ার পর অকল্পনীয় পরিমাণ টাকা আছে। তারা প্রশাসন, পুলিশ, বিভিন্ন জায়গায় তাদের বেনিফিশিয়ারিরা আছে, তারা আসলে মূলত তাদের হাতেই নিয়োগকৃত, তাদের মতো করে তাদের মাইন্ডসেট তৈরি। সো দেশের অভ্যন্তরে সংকট আছে, দেশের বাইরেও সংকট আছে। আমরা দেখেছি এই সরকার কাজ করতে শুরু করার পর থেকে জাস্ট 3 দিন আগে সম্ভবত মিস্টার জয়শঙ্কর এক ধরনের ওয়ার্কিং রিলেশনশিপ তৈরির কথা বলছেন, খুব সফটলি। এর আগ পর্যন্ত কিন্তু খুবই নেগেটিভ কথাবার্তা বলেছেন, এমনকি বাংলাদেশিদেরকে নিয়ে গতকালও। ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। আজই সম্ভবত জনাব অমিত শাহ খুবই ভয়ঙ্কর মন্তব্য করেছেন, যদি সেখানে যায় ইত্যাদি ইত্যাদি। সো ষড়যন্ত্র দেশে ভেতরে বাইরে হতে পারে, কিন্তু আমি বলছি ষড়যন্ত্র কথাটা আমি বারবার শুনতে চাই না। কিন্তু ষড়যন্ত্র যারা বলছেন, জি, তাদের প্রতি আবার অন্যরা কি বলছেন জানেন? এটা হলো ব্যর্থতার একটা, একদম মানে নিজে পারি নাই, ব্যর্থ হয়েছি, এই জন্য এটা ঢাকবার জন্য আমরা বলছি এখন ষড়যন্ত্র। সবকিছুতেই ষড়যন্ত্র। আমি এটাই বলছি, ষড়যন্ত্র আছে, আমি জানি। আমি যেহেতু রাজনীতি বুঝতে চাই, বোঝার চেষ্টা করেছি, আমরা যারা বুঝি ষড়যন্ত্র নানামুখী থাকবে দেশের ভেতরে বাইরে, কিন্তু এই ষড়যন্ত্র কাটিয়ে সবকিছু ম্যানেজ করার জন্যই তো তারা ক্ষমতায় আছেন। আমি শুরুতেই কথাটা বলেছি যে ষড়যন্ত্র কথাটা এতবার শুনতে আসলে পছন্দ করছি না। আগের সরকারের সময় আমরা কি শুনেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করছে, দেশের মধ্যে জঙ্গিরা। এখন আমরা বলতেছি আরেক দেশ ষড়যন্ত্র করছে। তো কি দাঁড়ালো? বা দেশের ভেতরে এখন আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে। আগে শুনতাম যে ইসলামিস্ট জঙ্গিরা, তারা ষড়যন্ত্র করছে। তো এই ষড়যন্ত্র শব্দটা শুনতে আগের রেজিমের কথা মনে পড়ে। সুতরাং ষড়যন্ত্র আমরা আসলে কথাটা এত শুনতে প্রস্তুত না। সংকটটা কি? সংকটটার গভীরে যাওয়া, সংকটটাকে ম্যানেজ করা। পাহাড়ে সেদিন যে ঘটনা ঘটেছে,
আমি তাদের কিছু স্টুডেন্ট ঢাকায় আছেন, তাদের একটা স্টেটমেন্ট দিয়েছেন তারা, আমি সেই স্টেটমেন্টটা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন, শুনেছি। তাদের বক্তব্যেও নিশ্চিতভাবেই কিছু আশঙ্কার জায়গা আছে, সেখানে সামরিক বাহিনী আচরণ নিয়ে তারা কিছু কিছু কথা বলছে। কিন্তু আমরা আবার পাল্টা একটা কথা বলতে চাই, আমাদের ওখানকার পরিস্থিতি যেটাকে একেবারে ডিমিলিটারাইজ করার কথা বলা হচ্ছে, আমাদের পাহাড়কে ডিমিলিটারাইজ করার কোনো রকম কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। পুরোপুরি ডিমিলিটারাইজ করা এটা একেবারে আত্মঘাতী সিদ্ধান্ত হবে। শুধু সেটা আমি আরেকটা জিনিস একটু যোগ রাখতে চাই, পাহাড়ের ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। সমস্যার প্রতি আমাদের অ্যাটিটিউড হবে হচ্ছে সবাই এই রাষ্ট্রের নাগরিক হিসাবে। ওখানে যারা আছেন, ওখানে বাঙালি পাহাড়ি এবং বাঙালিদেরকে সেটলার বলার এক ধরনের ট্রেন্ড শুরু হয়েছে অনেকদিন যাবত এবং এটা এবার খুব ইন্টেন্সিফাইড হচ্ছে। সো আমরা এই যে সেটলার কথাটা যদি বলি, আমরা কিন্তু ইসরায়েল, প্যালেস্টাইন সেই জায়গার মধ্যে আলাদা করে দিচ্ছি। আলাদা করে সেটলার মানে হচ্ছে আপনি আলাদা এবং ওটা আপনার ভূমি না, আপনি এখানে জবরদখলকারী। আমি এটা মানি, পাহাড়িদের খুবই সংকটের জায়গা আছে। পার্বত্য শান্তি চুক্তি যে একটা ভূমি কমিশন হয়ে সেই ভূমি আসলে মূল সংকটটা আসলে ওখানেই বিলং করে। এখন আমাদের যে পরিমাণ বাঙালি ওখানে গিয়ে আছেন বহু বছর, তাদের কিন্তু কয়েক প্রজন্ম হয়ে গেছে, 2 প্রজন্ম তো অ্যাটলিস্ট হয়েছে, 3 প্রজন্ম, 3য় প্রজন্মটা তারা এখানে আছে। সো ওই মানুষগুলো যে গেছেন সেটাও এখনকার বাস্তবতা। এবং পাহাড়ে যথেষ্ট পরিমাণ ভূমি থাকার কথা যেখানে আমরা এদের সবাইকে অ্যাকোমোডেট করতে পারি, কিন্তু সেই ভূমি কমিশন ঠিকমতো কাজ করেনি এবং এটা দীর্ঘ সময় ধরে পড়ে থাকলো। এই জিনিসগুলো রিজলভ করার জন্য চেষ্টা করা। এই দেশের সবাই নাগরিক। ডক্টর ইউনূস তার ক্ষমতায় আসার দায়িত্ব নেওয়ার পর হিন্দু সম্প্রদায়ের সাথে যখন বসেছেন, রাইটলি বলেছেন একটা আধুনিক রাষ্ট্রে আসলে বাঙালি, পাহাড়ি, হিন্দু, মুসলিম কোনো না কোনো ফর্মে এই আইডেন্টিটিগুলো আসলে রাষ্ট্র দেখার বিষয় না। রাষ্ট্র দেখবে ও নাগরিক, তার নাগরিক অধিকার তাদের উপরে এখানে যেখানে যেখানে যাদের একজন বাঙালিকে পিটিয়ে হত্যা করা হয়েছে মোটরসাইকেল চুরির অভিযোগে, তো আমাদের তো এই ধরনের এটা বিভৎস ঘটনা, যদি চোর হয়েও থাকে। এই ঘটনা তো অন্যান্য জায়গায় হয়, কিন্তু আমরা তো পাল্টা গিয়ে হামলা করছি না। তো পাহাড়িদের যে বিভিন্ন বাড়ি ঘরের উপরে হামলা এবং আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটলো, এটা তো আইন শৃঙ্খলা জনিত একটা সমস্যা ছিল, এটা ম্যানেজ করা দরকার ছিল, ম্যানেজ করা যায়নি। কেন যায়নি সেগুলো একটু দেখা। সো নাগরিক হিসেবে তারা এটা পান। আর যেহেতু আমাদের এটা একটু ডিফারেন্ট এলাকা, ডিফারেন্ট জাতিগোষ্ঠীর মানুষ, এবং আমি পাহাড় সম্পর্কে বলতে চাই যে আমরা খুবই হোমোজেনাস জাতি, সব মানুষ একরকম, কিন্তু যেখানে আলাদা মানুষ আছেন এটা কিন্তু আমার কাছে একটা সৌন্দর্য মনে হয়। কিন্তু আপনার বিবেচনায় মানে কিভাবে সমাধান হতে পারে? সমাধান তাদের সাথে যে চুক্তি ছিল সেই চুক্তি নিয়ে তাদের মধ্যে যে অসন্তোষ আছে তাদের সাথে বসা। আমরা দীর্ঘদিন বসি নাই, আমরা দীর্ঘদিন আলোচনা করিনি, ফলে এখানে নানান রকম সুযোগ তৈরি হয়েছে। এবং এর মধ্যে খুবই অ্যালার্মিং একটা ব্যাপার হচ্ছে আবারও ইন্ডিয়াকে ডাকার চেষ্টা আছে। একটা স্টেটমেন্ট চাকমা সম্প্রদায়ের কিছু মানুষ পাঠিয়েছেন অফিসিয়ালি দেশের বিভিন্ন পত্রপত্রিকায়, যেখানে তারা আহ্বান জানাচ্ছেন জনাব নরেন্দ্র মোদীকে বাংলাদেশের সাথে রিলেশনশিপ যেন ডাউনগ্রেড করা হয়। সো এই ধরনের ঘটনা যখন ঘটে, এগুলো আমাদের মাথায় রেখে তাদের সাথে আলোচনায় বসতে হবে এবং চুক্তিতে যা ছিল তারপর যা হয়েছে কি হয় না। আমি আবারও বলছি, ভূমি সমস্যার সমাধান যদি হয় তাহলে অনেক সংকট কেটে যায়। আপনি কি মনে করেন এ কারণে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হচ্ছে না? না, এইটা কারণ না, কিন্তু ওই যে মানে ইন্ডিয়ান পত্রপত্রিকা ডক্টর ইউনূসের সাথে বৈঠকের ক্ষেত্রে কারণ যেটা বলেছে সেটা হলো পিটিআইকে যে সাক্ষাৎকার দিয়েছেন। মানে খুব মন দিয়ে আবারও পড়েছি, যখন দেখলো যে এটাকে আমরা বিভিন্ন সাক্ষাৎকার পুরোটা পড়েছি, পরে আবার যখন কি হার্মফুল কি ছিল একেবারেই না, সেটাই বলছি। এখন ইফ দ্য স্ট্যান্ডার্ড ইজ শেখ হাসিনা যা বলেছেন সেটা যদি স্ট্যান্ডার্ড হয় তাহলে উনি ক্রাইম করেছেন। মানে ভারতের অ্যাটিটিউড যদি হয় যে বাংলাদেশের একজন সরকার প্রধান তাদের সাথে স্লেভের মতো কথা বলবেন, একটা স্বাধীন দেশের সরকার প্রধানের মতো কথা বলবেন না, তাহলে ডক্টর ইউনূস ক্রাইম করেছেন। আদার দেন দ্যাট ভেরি সিম্পল কথাবার্তা, আমার তিস্তার পানি দিতে হবে, চুক্তিটাতে কত পানি পাবো এটা দেরি করা যাবে না, আমরা আমাদের প্ল্যান করতে হবে। সীমান্ত হত্যা আমরা আসলে অ্যাকসেপ্ট করি না, এর আগে বাংলাদেশ খুব স্ট্রংলি প্রটেস্ট করেছে, করার কথা। শেখ হাসিনা নিয়ে বলেছেন উনি যদি ওখানে থাকেন ওনাকে মুখ বন্ধ রাখতে হবে, আমরা যদি তাকে চাওয়ার আগ পর্যন্ত। এই দেশে এত ম্যাস কিলিং করে উনি ওখানে গেছেন, আছেন এবং উনি রীতিমতো কথা বলছেন। এবং ওনার এই সাক্ষাৎকারের পর আমি বোধ করি এটাকে কাউন্টার করার জন্যই শেখ হাসিনার 2টো ফোন কল, এটা ফাঁস হয়নি, প্ল্যান করে দেয়া হয়েছে। সো এই জিনিসগুলোই উনি বলেছেন, এটা নাকি তাদের ভাল লাগেনি, ঠিক আছে। এবং মজার ব্যাপারটা, ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল,
লিভ অ্যান্ড রিলিভ। খুবই রাইটলি ডিপ্লোম্যাটিকলি করেছেন যে কিছু তার জায়গার স্ট্যান্ডটা ক্লিয়ার করেছেন, পরে বসতে কিন্তু উনিই চেয়েছিলেন, পজিটিভ জেস্টারটা তার দিক থেকে হয়েছিল, কিন্তু তারা সেটা করবে না, কারণ ভারতকে একই ভুলের বৃত্তে ঘুরতে আমরা দেখি। ভারত মনে করে যে চাপ তৈরি করেই সমস্যার সমাধান করা যাবে। আমি একটা এক্সাম্পল এখানে রিলেটেড মনে করি, সেটা হচ্ছে মালদ্বীপসের প্রেসিডেন্ট মজ্জু নির্বাচনের প্রধান এজেন্ডা ছিল ভারতীয় যে ম্যারিটাইম, কত দুটো প্লেন আছে, হেলিকপ্টার আছে, তাদের এক ধরনের ম্যারিটাইম বাউন্ডারিতে পেট্রোল দেয়, এবং এই কারণে ওদের কিছু সোলজার আছে, পাইলট আছে, যে আমি ওদেরকে ফেরত পাঠাবো ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের পার্ট হিসেবে। ইন্ডিয়া তো দীর্ঘদিন সেটা শুনতে চায়নি, শেষ পর্যন্ত রাজি হয়েছে। সো এই যে চাপ দেওয়ার টেন্ডেন্সি, আমি একটা বিগ ব্রাদার সুলভ অ্যাটিটিউড আছে, তারা সেটাই দেখানোর চেষ্টা করছে। তবে এটা আমাদের সতর্ক থাকা দরকার আছে। এর আগেও আমি কিন্তু পাহাড়ি এলাকার মানুষ, মানে আমি জন্মেছি বড় হয়েছি রাঙামাটি জেলায়। সো একসময় শান্তি বাহিনীর প্রচুর বিষয় মানে ওখানে প্রভাব ছিল, এবং আমরা অনেকে জানি না পার্বত্য শান্তি চুক্তি আলোচনায় ভারত একটা পক্ষ ছিল। এই যে আমাদের সেভেন সিস্টার্সের ইনসার্জেন্সি আমাদের এখানে পেট্রোনাইজড হয়েছে বলে যে একটা অভিযোগ আছে, অনেক ক্ষেত্রেই সেটা হয়তো হয়েছিল, কিন্তু আমাদের ইনসার্জেন্সিকে কিন্তু তারা সমর্থন করেছিল। নট অনলি দ্যাট, আমাদের রিসেন্টলি কুকি চীন যে গোষ্ঠী এই কিছুদিন আগে সমস্যা তৈরি করলো, তাদের যিনি চিফ মিস্টার নাথান বম, উনি মণিপুরে আছেন বলে যথেষ্ট আলোচনা আছে। সুতরাং ভারত আগেও কিন্তু আমাদের এখানকার ইনসার্জেন্সিকে পেট্রোনাইজ করেছে, আবারও ডাকা হচ্ছে, আমাদের সতর্ক থাকা দরকার। ষড়যন্ত্র হচ্ছে বলে বসে থাকা, ষড়যন্ত্রের কথা বলারও দরকার নেই, ষড়যন্ত্র হচ্ছে, হবে, এটাকে কমব্যাট করতে হবে, এজন্যই তারা সরকার। এই যখন অবস্থা, তখন আজকে কাগজে দেখলাম যে 3000 টন ইলিশ মাছ মানে ভারতে যাচ্ছে। এটা নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে প্রচুর কথা দেখলাম। প্রথম কথাটা হচ্ছে 3000 টনের আর্থিক বা আমাদের চাহিদা যোগানের উপরে আসলে খুব বড় প্রভাব নেই। সারা বছর আমরা 5.5 লাখ টনের মতো ইলিশ উৎপাদন করি, এটা শেষ পর্যন্ত গেছে। এবং অনেকে এটাও বলছিলেন যে এখানকার জনগণ তো আসলে এই ইলিশের ভোক্তা, এবং পশ্চিমবঙ্গে এটাও অনেকে বলেছেন রাইটলি, আমাদের এই মুভমেন্টের সময় কিন্তু পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ রাস্তায়ও নেমেছেন, আমরা প্রচুর মিছিল দেখেছি, ওখানকার স্টুডেন্টরা মিছিল করছেন, শেখ হাসিনার বিরুদ্ধে মিছিল করছেন। সো কেউ কেউ বলছেন এটা করাই ভালো হবে। আমি একটা জিনিস অন্তত বেটার মনে করি, সেটা হচ্ছে আমরা একসময় না করেছি, এখন আবার আমাদের মনে হলো আচ্ছা আমরা দেবো, দিই। এইটা আমাদের ইচ্ছের জায়গা, সিদ্ধান্তটা যে আমাদের, অ্যাটলিস্ট এটা এস্টাবলিশড হয়েছে। সুতরাং হতে পারে, কারণ আমরা একটা জিনিস মনে রাখা দরকার, ক্ষমতার বাইরে থাকা, দায়িত্বের বাইরে থাকা আর থাকা না একই রকম না। ডক্টর আসিফ নজরুলের একটা ফেসবুক স্ট্যাটাসের স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে, উনি 500 টন মানে এখনকার 2019-এ এটার চাইতে 6 ভাগের 1 ভাগ পাঠানো নিয়ে খুব কঠোর স্ট্যাটাস দিয়েছিলেন, কিন্তু এখন ক্ষমতায় আছেন সেই সরকারটাই, উনি জানি না ভেতরে কি করেছেন, কিন্তু দেশ চালাতে গেলে আসলে এটা ঠিক, আমি এটাকে খুব খারাপভাবে দেখি না। কারণ হলো আজকে এই সম্ভবত মানে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন রাইটলি, যেমন একটা ওয়ার্কিং রিলেশনশিপ, একটা কর্ম সম্পর্ক থাকা, এটা লাগবে, এটা দুই পক্ষের জন্যই লাগবে। যেটা জরুরি আমি মনে করি সেই কাজটা শুরু হয়ে গেছে ডক্টর ইউনূস। কিন্তু ভারতের সাথে যে সম্পর্ক যেভাবে টানাপোড়েন চলছে, এতে কি কে লাভবান হবে? কেউই লাভবান হবে না। দুটো প্রতিবেশীর এই রকম টানাপোড়েনে কারো লাভ নেই, কোনোভাবেই না। ভারত নানান কিছু করার চেষ্টা করতে পারে। একটা ছোট উদাহরণ দিই, ভারত ভিসা কম দিচ্ছে, তাদের কি নানান জটিলতা দেখিয়ে। বাংলাদেশের মিডিয়া নিউজ এসছে কলকাতার প্রচুর ব্যবসা বসে গেছে, বাংলাদেশিদেরকে টার্গেট করে তার ব্যবসা, হোটেল ব্যবসা, দোকানের ব্যবসা, চিকিৎসা, হাসপাতাল ব্যবসা, এটাই হয়। কোভিডের সময় যখন যাচ্ছিল না তখনও পথে বসে গেছে। বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে ভারত তার চাহিদার জন্য। রাজস্থানে প্রচুর পেঁয়াজ উৎপাদন, মহারাষ্ট্রে কৃষকরা পেঁয়াজ ফেলে প্রতিবাদ করেছে, কারণ তাদের উৎপাদনের সময় মাথায় থাকে যে এটা বাংলাদেশেও যাবে, সো দ্যাট তারা এবার দাম পাবে। সুতরাং এটা কারো লাভের বিষয় নাই, এবং ভারতকে তার জায়গা থেকে ঠিক হতে হবে, কারণ ভারতের সাথে সংকটটা আমরা তৈরি করিনি, তারা আমাদেরকে যেভাবে দেখেছে সে দেখার চোখটা পাল্টাতে হবে, এবং ডক্টর ইউনূস সরকার রাইটলি সেই জায়গায় কাজ করছেন। ধন্যবাদ। আজকে আরেকটা শিরোনাম সব কাগজে ফ্রন্ট পেজে আছে, সেটা হচ্ছে যে প্রধান বিচারপতি, জি এটা খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছে, খুব গুরুত্বপূর্ণ। বিচার বিভাগের স্বাধীনতায় পৃথক সচিবালয় জরুরি, আবার বিচার বিভাগকে স্বাধীন করাও জরুরি। আমি একটু পেছনে যাই। জনাব এস.কে. সিনহা প্রধান বিচারপতির পজিশন থেকে চলে যেতে হয়েছিল কেন? আমরা স্পেসিফিকলি যদি বলি, উনি নিম্ন আদালতকে পুরো স্বাধীন করতে চেয়েছিলেন। এই যে পৃথক সচিবালয়ের কথা, এটা
মাজদার হোসেন মামলা, বিখ্যাত একজন সিনিয়র ডিস্ট্রিক্ট জাজ মিস্টার মাজদার হোসেন একটা মামলা করেছিলেন, সেটার রেজাল্ট হয়ে বিচার বিভাগের পৃথকীকরণের রায় হয়েছিল 1999 সালে। খুব মজার ব্যাপার, এরপর 2 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা সেটা কার্যকর করেনি। মানে শুনি না প্রচুর এই আওয়ামী লীগ সরকারি আদালত বলেছে কোটার সময়, মানে আদালত কত রেসপেক্টেড জিনিস, কিন্তু দেখুন এটা কিন্তু করেনি, কারণ এটা তার স্বার্থের বিরুদ্ধে। একই অভিযোগ আমরা বিএনপির বিরুদ্ধেও করতে পারি, তারা 5 বছর ক্ষমতায় ছিল, তারাও এটা কার্যকর করেনি। এটা কেউই করেনি, যতটুকু হয়েছে সেটুকু 1/11 সরকারের সময় হয়েছে। এই যে এজলাসে রীতিমতো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা বসে বিচার করবেন, এগুলো থেকে সরে এসেছে, কিন্তু ওখানেই এই আলাদা সচিবালয়ের কথা ছিল, তাদের আচরণবিধি, পদোন্নতি, নিয়োগ, এগুলো সব সুপ্রিম কোর্টের হাতে আসার কথা ছিল। সিনহা সেটাকে সুপ্রিম কোর্টের পুরো অধীনে আনতে চেয়েছিলেন। মজার ব্যাপার, তাকে সরিয়ে প্রধান বিচারপতির টোপ নিয়ে জানা যায় ভারপ্রাপ্ত মিস্টার ওয়াহাব মিয়া ওই চাকরিবিধিরা গ্রহণ করেছিলেন, যেটা আসলে রাষ্ট্রের বিপক্ষে। শুধুমাত্র একজন ব্যক্তি তার প্রধান বিচারপতি হওয়ার উদ্দেশ্যে ইচ্ছায় এই কাজটা করেছিলেন। ফলে আমাদের হইতে পারলেন না, ও শেষ পর্যন্ত ওনাকে করা হলো না, কাজটা করানো হলো, অ্যান্ড হি রিজাইন্ড। উনি ওনার রিটায়ারমেন্টের আগে রিজাইন করেছেন এই অপমানে। খুবই ওনাকে একজন ইন্টিগ্রিটির থাকা বিচারক হিসেবে দেখা হতো, কিন্তু ওনার ওই আচরণটা ছিল না। তো যাই হোক, উনি আজকে যেটা বলছেন, এখন কি হচ্ছে, আমাদের সংবিধানের আর্টিকেল 116 অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সাথে আলোচনা করে তাদের বদলি, পদোন্নতি এগুলো নির্ধারণ করবেন। আমরা যারা কনস্টিটিউশন পড়ি তারা জানি যে রাষ্ট্রপতি সংবিধানের যত জায়গা আছে প্রত্যেকটা জায়গায় আসলে সরকার বা প্রধানমন্ত্রী পড়তে হবে, 2টো জায়গা ছাড়া। একটা হলো প্রধানমন্ত্রী নিয়োগ, আর একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া। তার মানে এটা সরকার করছিল। সো এখন একটা আলাদা সচিবালয়, মানে আইন বিভাগ, মানে আইন মন্ত্রণালয়ের যে সচিবালয় আছে, আইন মন্ত্রণালয়ের বাইরে হবে, এটা পুরোপুরি তাদের অধীনে হবে। এবং শুধু সেটা না, উনি এখানে বলেছেন যে এই যে চাকরিবিধি যেটা ছিল নিম্ন আদালতের বিচারকের, সেই চাকরিবিধিও তৈরি এবং ইমপ্লিমেন্টেড হবে তাদের অধীনে। শুধু তাই না, উনি আরেকটা জিনিস যোগ করেছেন, আমাদের সংবিধানে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের জন্য 3টা অপশন আছে। একটা হচ্ছে আমাদের নিম্ন আদালতের বিচারক থেকে নেওয়া যাবে, একটা আছে হলো উচ্চ আদালতে 10 বছরের প্র্যাকটিস করা লয়ারদের থেকে নেওয়া যাবে, 3 নাম্বার হচ্ছে অথবা একটা আইন তৈরি করার মাধ্যমে। মানে একটা আইনের কথা আমরা দীর্ঘদিন বলছি, আজ কিন্তু প্রধান বিচারপতি এই আইনের কথা বলছেন। এবং আমি মনে করি আমাদের কনস্টিটিউশন অ্যামেন্ড করে আইনটাকেই একমাত্র অপশন করে দেওয়া দরকার, যেখানে আমরা সব ক্রাইটেরিয়া বিবেচনা করে নেব। সো উনি যদি এটা করতে পারেন, এই সরকার যদি এটা করতে পারে, আমি মনে করি এই একটা কাজ শুধু যদি করতে পারে, অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়াবে। বিচার বিভাগ পূর্ণাঙ্গভাবে স্বাধীন, এবং প্রশাসনের এখনো তীব্র চাপ আছে। আমি একটা উদাহরণ, এই যে সচিবালয়টা তারা হাতে রাখতে চায়, আমাদের প্রশাসন সবকিছু তাদের হাতে রাখতে চায়। আমি একটা উদাহরণ দিই, এখনো প্রশাসনের লোকজন একটা জায়গায় বিচার করতে পারে, সেটা হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। আমাদের 2009 সালের যে ভ্রাম্যমাণ আদালতের জন্য আইন হয়েছে, সেটা অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা বিচার করতে পারেন। হেঁটে হেঁটে তারা ধরছেন, এটা বলছেন এত টাকা বা এত জেল দিয়ে দিচ্ছেন। এটা অত্যন্ত সিরিয়াসলি আমাদের কনস্টিটিউশনের সাথে সাংঘর্ষিক। আর্টিকেল 22 বলছে আমাদের প্রশাসন আর বিচার বিভাগকে আলাদা করতে হবে। তো ওনারা কিভাবে এটা করে? মজার ব্যাপার, 2017 সালে হাইকোর্ট বিভাগ রায় দিয়েছিল এনাদেরকে দিয়ে, মানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে দিয়ে মোবাইল কোর্ট পরিচালনা সংবিধান বিরোধী। সরকার একটা রিট করে, আপিল বিভাগে আর শুনানি হয় না। 17 সালের পর আজকে 24 সাল, তার মানে প্রশাসন চাইছে এই রিটটা থাকুক এবং এই তথাকথিত বিচার করার ক্ষমতাটা তাদের হাতে থাকুক। এই বাধাগুলো কিন্তু তাদের দিক থেকে আছে। কিন্তু এই বিচার বিভাগ স্বাধীন করা একমাত্র সময়, উপযুক্ত সময় হচ্ছে এখন। আমরা আগের অভিজ্ঞতা যদি রাজনীতিবিদরা কিন্তু এটা করতে দেবেন না, দেন নাই। আমাদের প্রেসিডেন্ট আছে, অতীতের অভিজ্ঞতা তাই। আমিও তাই মনে করি। কারণ হয় কি, আমাদের মতো দেশে যারা ক্ষমতায় আসেন তারা অকল্পনীয় রকম ক্ষমতাবান থাকতে চান, কিন্তু একটা ডেমোক্রেটিক স্টেট আমরা তৈরি করেছিলাম কেন? মানে আমরা রাজার শাসন থেকে বেরোলাম কেন? ম্যাগনা কার্টা 800 বছর আগে কি ডিবেট ছিল যে একটা মানুষ নিজে আইন তৈরি করে, উনি আইন প্রয়োগ করে, উনি বিচারও করেন। রাজা আইন বলেন কালকে থেকে এটা আইন, অবাধ্য হয়েছে ওনার লোক ধরে নিয়ে আসে, রাজার কাছে আনে, রাজাই বিচার করেন, তোমার গর্দান যাবে। আমরা এই জিনিসগুলো আলাদা করে ফেলতে চেয়েছিলাম। তো আলাদা কি হলো? বিচারের একটা বিরাট, নিম্ন আদালতে তো প্রধান আদালত, আমরা অনেকে জানি না, আমরা অনেকে মনে করি উচ্চ আদালত অনেক বড়, না, মূল বিচারিক আদালত তো আমাদের নিম্ন আদালত।
সো এটা পুরোটা সরকারের হাতে থাকলে সরকার ভীষণ পাওয়ারফুল থাকে। সরকার আপনাকে গ্রেফতারও করতে পারে এবং ফোন করে বলে দিতে পারে ওনার জামিন হবে না, ওনার জামিন হবে না, ওনাকে জেলে যেতে হবে। এই রকম প্রভাব রাখতে সব দলই হয়তো চায়। সো এই সময় যদি কাজটা করা যায়, আমাদের প্রিভিয়াস অভিজ্ঞতা বলে অসাধারণ একটা, মানে জাস্ট এই একটা কাজও যদি এই সরকার করতে পারে, আমি মনে করি মানে রেভলিউশনারি একটা কাজ হবে। এমন ঘটনাও তো নিম্ন আদালতে হয়েছে যে একজন বিচারক একজন মানে আসামিকে মানে খালাস দিয়েছেন অথবা জামিন দিয়েছেন, অল্প পরে উনি যখন বাড়িতে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তেই টেলিফোন গেছে আপনার জামিন বাতিল। হ্যাঁ একদম। তো এইরকম পরিস্থিতিতে আপনি কি মনে করেন এটা সহজ করা? এইরকম পরিস্থিতি এখন সম্ভব, কারণ একটা জিনিস আমি মনে করি, ইভেন যে রাজনৈতিক দলগুলোকেও যদি আপনি জিজ্ঞেস করেন এটা নিয়ে তাদের আপত্তি আছে কিনা, তারা কিন্তু আপত্তি আছে বলতে পারবে না। যখনই বলবে জনগণের সামনে এটা প্রমাণিত হবে যে আপনি আসলে চাইছেন না। এবং একটা রাষ্ট্রে আমি তিনটা উইং এর মধ্যে, মানে আমরা চাই বা না চাই, পার্লামেন্ট আর সরকারের মধ্যে এক ধরনের ওভারল্যাপিং থাকে। আমার পার্লামেন্টেও মেজরিটি থাকে সরকারের লোকজন, সো এক ধরনের ওভারল্যাপিং থাকে। কিন্তু বিচার বিভাগকে যদি আমরা পুরো আলাদা করে দিই, আমি একটা উদাহরণ দিতে পারি, ইউরোপ আমেরিকা না, ভারতের উদাহরণ। মানে বিজেপি তো মানে খুব সিরিয়াসলি চেয়েছিল কেজরিওয়ালকে এইবার ক্যাম্পেইনে রাখবে না, কারণ এই জোটে ম্যাটার করে। ওকে জেল টেল দিয়ে নিয়ে গেল, ইডি দিয়ে তদন্ত করে সরকার তার পাওয়ার ব্যবহার করলো। কিন্তু খুব মজার ব্যাপার, ওদের সুপ্রিম কোর্ট ইলেকশনের আগে কেজরিওয়ালকে জামিন দিয়ে দিল যে না, উনি ইলেকশন পর্যন্ত জামিন পাবেন, উনি ক্যাম্পেইন করতে পারবেন। পরে আবার জেলে গেছেন, আবার বেরিয়ে আসছেন। সো এই যে চেক অ্যান্ড ব্যালেন্স, রাহুল গান্ধীকে এমপি রাখা যাবে না, গুজরাটে মামলা হলো, লোয়ার জুডিশিয়ারি এবং গুজরাট হাইকোর্টও রায় দিল, তাতে তার সদস্য পদ চলে গেল। কিন্তু সুপ্রিম কোর্টে এসে বাতিল হলো, রাহুল তার সদস্য পদ ফিরে পেলেন। সুতরাং মোদী সরকারের মতো একটা অথরিটারিয়ান হয়ে উঠতে চাওয়া সরকারেরও পথে বাধা তৈরি করলো কিন্তু বিচার বিভাগ। সো বিচার বিভাগকে যদি আমরা স্বাধীন করতে পারি, মানুষের জীবন পাল্টে যাবে এবং সেটা করতে হবে। আমি মনে করি দিস ইজ দ্য হাই টাইম। এবং আপনি যেটা বললেন আমরাও একমত, মাজহার হোসেন মামলার যতটুকু রায় বাস্তবায়ন হয়েছে ততটুকু হয়েছে ১/১১ সরকারের সময়। এটা যদি করা যায় তাহলে এই প্রধান বিচারপতি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। উনি কথা তুলেছেন, আমি বিশ্বাস করতে চাই এই সরকার, এবং এই সরকার যদি এটা করতে না পারে, আমরা আছে শোরগোল করার জন্য, আমরা শোরগোল করবো এটা নিয়ে। মানে একটা দেশের বিচার বিভাগ পূর্ণাঙ্গ স্বাধীন না হলে এটা স্টেট না, ওটা অন্য কিছু না। এই যখন পরিস্থিতি, তাতে আপনার যেটা আপনি বলছেন বিপদও আছে। বিপদ আছে মানে হলো ওই যে বললাম অনেকেরই সক্ষমতা, যে এতদিন পর্যন্ত সচিবালয়ের লোকজন, আমি পলিটিক্যাল সরকার সরিয়ে রাখি, আইন মন্ত্রণালয় যখন আছে সেখানে মন্ত্রণালয়ের একটা পাওয়ার তৈরি হয়, তাদের অনেকে এখানে নানা রকম ভাবে প্রভাব বিস্তার করতে পারে। যদিও ওই আইন মন্ত্রণালয় বিচার বিভাগ থেকেও অনেকে আসেন, কিন্তু সব তো তা না, এর বাইরেও মানুষজন আছেন, অনেকেই আছেন এই সচিব বা অনেকেই আছেন এই মানে বিচারকদের বাইরের মানুষজন। দরকার কি, পুরোটাই এখানে থাকবে এই সচিবালয়ে, বিচারকরা যারা বিভিন্ন আদালতে বিভিন্ন পদে আছেন তারা এসে কাজ করবেন এবং তারা তাদের বাজেট সহ সবকিছু একেবারেই আলাদা করে। সবার আগে দরকার মানসিকতার পরিবর্তন, এটাই হলো সবচেয়ে, এছাড়া সম্ভব না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, আজ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন, শুভরাত্রি।